অবশেষে গাড়ির ব্যবস্থা হলো। জেলা শহর থেকে নয়নের বন্ধু গাড়ি জোগাড় করে নিয়ে আসলো। সে গাড়িও বাড়ি পর্যন্ত এলো না, রাস্তা চিকন, সেই জন্য ভ্যানে করে মূল সড়কে গিয়ে গাড়িতে উঠতে হলো। নিপা ততক্ষণে শরীর ছেড়ে দিয়েছে, ব্যথায় আর চিৎকারও করছে না। মাঝে মাঝে অর্ধেক চোখ খুলে কি যেন দেখছে। নাদের, নয়ন আর সুমাইয়া গেল নিপার সাথে। বাকিরা বাসের অপেক্ষায় রাস্তাতেই বসে রইল। হাসপাতালে পৌঁছার পর জরুরি ভিত্তিতে তার সিজার করানো হলো। বাচ্চাটাকে দিয়ে দিল আগেই। এত কষ্টে জন্মানো নিপার পুত্র আকাশ ফাটিয়ে কাঁদছে। সুমাইয়াও কাঁদছে বাচ্চাটাকে বুকে নিয়ে। নিপাকে তখনও বের করা হয়নি। প্রায় 1 ঘন্টা পর নিপাকে নিয়ে গেল আইসিইউতে। সে কেমন আছে জানা গেল না, তবে সবার ছুটিতে বোঝা যাচ্ছে অবস্থা বেশি সুবিধার না। বাইরে ততক্ষণে বাকিরা এসে গেছেন। নিপার শ্বশুরবাড়ি থেকেও লোকজন আসছেন। ছেলে জন্ম দিয়েছে নিপা, তার শাশুড়ির তাই এগাল ওগাল হাসি। অবশেষে তার বংশে প্রদীপ জ্বলল। পুরো হাসপাতালে মিষ্টি বিলালেন বড় মিয়া সাহেব। শুধু নয়না তাদের গলা দিয়ে সে মিষ্টি নাড়ল না কিছুতেই। তাদের বোন এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সেই চিন্তার কারণ হলো তাদের তো হচ্ছে। মেয়ে মানুষের নাকি কই মাছের প্রাণ, কেটে ধুয়ে তেলে দেবার পরও লাফ দিয়ে বলে মরি নাই এখনো। 7 দিন জমে মানুষের টানাটানি শেষে নিপা বেঁচে ফিরল। এই কয়দিন বাচ্চার সব দায়িত্ব একাই সামলেছে সুমাইয়া। কৌটার দুধ খাওয়া শিখে ফেলেছে, তাই মায়ের অভাব তেমন বুঝছে না শিশুটি। বাচ্চার 10 দিন বয়সে হাসপাতাল থেকে রিলিজ দিল। নিপার শাশুড়ি কিছুতেই আর নাতিকে আলাদা রাখতে পারবেন না। নাতি তার চোখের মণি, তাই এ পক্ষে সকল অনুনয় বিনয় না শুনে তারা নিজেদের বাড়ি নিয়ে গেল বাচ্চার মাকে। নিপাও অমত করল না। ছেলে জন্ম দিয়ে তার কেমন যেন পায়ের তলায় মাটি হয়েছে এমন অনুভূতি হচ্ছিল। তাকে ঘুরে সবার এত উচ্ছ্বাস এমনটা কখনো হয়নি এই জীবনে। বিয়ের পর থেকে স্বামীর ভালোবাসাও সে পায়নি। এখন তার স্বামীও তার যত্ন করছে। সারাক্ষণ কি লাগবে না লাগবে ভেবে অস্থির হচ্ছে। নিপার খুব ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে শান্তি কখনো একপেশে হয় না, কিছু জ্বালা থেকেই যায়। বাবুর আকিকার যেদিন হলো, ইমরান রাতে গেল সুমাইয়া ঘরে। কোনোদিন যে অনুভূতিটা নিপার হয়নি, আজ তার সেটাই হচ্ছে। বুকের ভেতর যেন আগুন জ্বলছে। বিয়ের এতদিন পরে এক সন্তানের মা হবার পরে তার মনে হচ্ছে স্বামীর ভাগ সে কাউকে দিতে পারবে না। তার স্বামী অন্য কারো ঘরে যাচ্ছে, এটা মেনে নেওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আজকাল সুমাইয়াকেও তার অসহ্য লাগে। সুমাইয়া এসে তার বাচ্চাকে কোলে নিতে চাইলে নানান অজুহাতে এড়িয়ে যায় সে। সারা রাত 1 ফোঁটা ঘুম হয়নি তার। সকালবেলা দুধের বোতল নিয়ে সুমাইয়া নিপার ঘরে আছে। ওর মাথায় গামছা পেঁচানো, সদ্য গোসল করে এসেছে, বোঝাই যাচ্ছে। ওকে দেখে নিপার ভেতরের রাগ যেন আগ্নেয়গিরির লাভার মতো বাইরে বেরিয়ে আসতে চায়। বাবারে পিডার দিছিলা রাতে? পিডার বানাই আনছি, বাবার মুখে ধরো। আমি খাওয়াইছি, দুধ নিয়ে যাও। আর ওরে আমি ফিডার সারানোর চেষ্টা করতেছি, বুকের দুধই খাওয়ামো। হ, চেষ্টা করো, আল্লাহ দিলে পাবে। তোমরা ইচ্ছা কইরা পোলাটারে ফিডারে অভ্যাস করাইছো, যাতে আমার কাছ থেকে সরাই নিতে পারো। এখন আর দুধ মুখে নিতে চায় না। এ কেমন কথা বলো নিপা? তুমি যে অবস্থায় ছিলে, বাছা মরার যুদ্ধ করতেছিলা, ডাক্তার বলছে বাবারে তোলা খাবার দিতে। মইরা গেলেই ভালো হইতো, তোমাদের এই নষ্টামি আর আমার সহ্য করান লাগতো না। সুমাইয়া আর কোনো উত্তর দেয় না। ও আসলে কি উত্তর দিবে এটাই খুঁজে পায় না। বাচ্চা হবার পর মায়েদের নানা রকম ডিপ্রেশন হয়। সুমাইয়া একবার পেপারে পড়েছিল, নিপারও বোধহয় তেমন কিছুই হচ্ছে। নয়তো এভাবে কথা তো সে বলার মানুষ না। নিজের ঘর থেকে বের হয় না তেমন নিপা আজকাল। বের হলে সুমাইয়াকে দেখতে হবে, এটা ভেবে ভেবেই আগুন জ্বলে শরীরে। রাতে ইমরান আবার রেডি হয় সুমাইয়ার ঘরে যাবার জন্য। আজ প্রথমবার তার পথ আটকে দাঁড়ায় নিপা। যাইতে হইব না আপনার। আরে বউ কি কও? সুমাইয়ার ঘরে যাই, ছাড়। না, রাতে একলা একলা ডর করে আমার। বাবা সারা রাত একটু পর উঠে, আমি একলা সামলাইতে পারি না। আচ্ছা, মায়েরে বলতেছি তোমার লাগে শুইব। মা বুড়া মানুষ, তারে কষ্ট দিব কেন? ফুলা কি আমার একলার, আপনার না? আপনি আমার লগেই থাকবেন, কারো ঘরে যাইতে দিব না। আপনি ঘর থেকে বাইর হইলে আমিও পোলা নিয়ে ঘর থেকে বাইর হয়ে যাবো, নিরুদ্দেশ হমু। তখন থাকেন আপনি আপনার বাঞ্জি বড় বউ নিয়া। নিপার কথায় ইমরান অবাক হয়ে যায়। এসব সে কি বলছে? তবু কথায় বাড়ায় না, চুপচাপ ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ে। স্বামীকে আটকে দিয়ে জয়ের মতো নিপাও গিয়ে ছেলের আরেক পাশে শুয়ে পড়ে। সুমাইয়া নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে শুরু করেছে। আজকাল অন্যায় দেখলেও প্রতিবাদ করে না, চুপচাপ সেখান থেকে সরে যায়। নিপার শাশুড়ি যে ফুসফুসানি স্বভাবের জন্য সুমাইয়াকে খানিকটা ভয় পেতেন,
সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। প্রত্যুত্তর না পাওয়া আজকাল তিনি উঠতে বসতে তাকে কথা শোনাচ্ছে। এসব কারো কথা সুমাইয়ার গায়ে লাগে না। ওর বুক ফেটে যায় নিপার অবহেলায়। ইমরান এখন আর সুমাইয়ার ঘরে যায় না। অশান্তি এড়াতে নিপার ঘরেই থাকে সে। নিজের ভেতর হাজারখানেক প্রশ্ন নিয়ে চুপচাপ বসে থাকে সুমাইয়া। অনেকবারই নিপার কাছে জিজ্ঞেস করবে ভেবেছিল, কিন্তু নিপা তাকে কোনো কথা বলারই সুযোগ দেয় না। মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বারান্দায় বসে বাবুর গায়ে তেল ডলছিল নিপা। সুমাইয়া গিয়ে তার পাশে বসে। সুমাইয়াকে দেখে মুখটা শক্ত হয়ে যায় তার। আমার কি হয়েছে নিপা? কি হইব? কি হয় নাই? আমার সাথে কথা কও না যে? কথা কওনের মতো কথা খুঁজা পাই নাই, তাই কয় নাই। বাবারেও একটু কোলে নিতে দাও না। বাবা আমার কোলেই বেশি শান্তিতে থাকে, আর বাবারে কারো কাছে নিয়ে আমি শান্তি পাই না। ইমরানও আজকাল আসে না। ও, এতক্ষণে আসল কথা পারছো। তা তোমার স্বামী তোমার ঘরে কেন যায় না? আমি কেমনে কমু? নিজের স্বামীরা আটকায় রাখতে আবার বিয়ে করতে দিছিলা কেন? এখন তার আরেক পরিবার হইছে, সন্তান হইছে, এখন সে তোমার কাছে কেন যায় না তার হিসেব আমি কেমনে দিমু? শোনো, এসব আউল ফাউল প্যাসাল নিয়ে আমার কাছে আসবে না। এখন যাও, বাবারে গোসল করামো। সুমাইয়ার মাথার ভেতরটা ফাঁকা মনে হচ্ছে। এই মেয়েটাকে সে বোন ভেবেছিল। এই মেয়েটার জন্য সবার সাথে লড়েছে সে। এই কি তবে তার প্রতিদান? ছেলে করে নিয়ে গটগট করে চলে যায় নিপা। সুমাইয়া উঠতে পারে না। তার পায়ে আর মনে কোথাও নতুন করে উঠে দাঁড়াবার শক্তি নেই। এদিকে রূপার কলেজে ভর্তিটা হয়েই গেল। জেলা শহরে যে কলেজে একসময় নয়ন পড়েছে, এখন সেটা রূপারও কলেজ। কলেজে ভর্তি করাবার জন্য তাকে নিয়ে এসেছে নয়ন। ক্লাস শুরু হতে এখনও বেশি দেরি। এখনকার একটা লেডিস হোস্টেলে রূপার থাকার ব্যবস্থা করা হয়েছে। ক্লাস শুরু হলে সে এখানে এসে থাকবে, এমনই কথা বলা আছে। ভর্তি করাবার পর তাকে নিয়ে কলেজে ঘুরিয়ে ঘুরে দেখাতে লাগলো নয়ন। কলেজের মাঠটা বিশাল বড়। একপাশে বড় একটা দিঘি, বেশ বড় করে সিঁড়ি বাঁধানো। ছেলেমেয়েরা সেখানে বসে গল্প করছে। নয়ন সেখানে রূপাকে নিয়ে বসলো। খুব ইচ্ছা ছিল একদিন নিজের প্রিয় মানুষটারে নিয়ে এইখানে বসবো। আজকে ইচ্ছা পূরণ হইল। ও, কলেজে এসে এগুলোই ভাবা হইতো বুঝি। আমি আজকে প্রথমবার এখানে বসলাম, জানিস? আপনি আবার আমারে তুই বলতেছেন নয়ন ভাই? তা তুইও তো, মানে তুমিও তো এখনো আপনি আর নয়ন ভাইতে আটকায় আসো। আমি থাকলে থাকুন, আপনি তুই তুই করবেন না আর। আচ্ছা আচ্ছা, শোন, এইখানে কিন্তু আইলাম, খাইলাম বলবি না, বুঝছিস? তাহলে কিভাবে কথা বলবো? এইভাবে? ও মা, তুই না, মানে তুমি তো দেখি শুদ্ধ ভাষাও বলতে পারো। আমি সব পারি। খিদা লাগছে নয়ন ভাই। আচ্ছা চল, তোরে ক্যান্টিনে নিয়ে যাই। ক্যান্টিনের খিচুড়ি সেই রকম টেস্ট। মাইন্ড করিস না রূপা, নতুন নতুন প্রেমে পড়ছি, তাও আবার চাচাতো বইনের সাথে। একটু একটু টাইম তো লাগবেই। আমি টাইম দিলাম, চলেন এবার খাইতে যাই। ক্যান্টিনে খিচুড়ি অর্ডার করে দুজনে বসে আছে। পাশের টেবিলে একটা মেয়ে আর সম্ভবত তার স্বামী বসেছে। নয়ন বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। রূপার খুব অস্বস্তি হচ্ছে। একসময় নিজের অস্বস্তি ঢাকতে বলল, এই বিয়েতে হিন্দু বেটিরে এত দেহনের কারণ কি? রূপার প্রশ্নের উত্তর না দিয়ে নয়ন উঠে ওই মেয়ের কাছে যায়। নয়নকে দেখে মেয়েটা ভয়ে অস্বস্তিতে কেমন যেন কুঁচকে যায়। আরে অতসী না, কেমন আছো তুমি? স্যার ভালো আছে? জি দাদা, ভালো আছি। বাবাও ভালো আছে। বিয়ে করে ফেলছো? অতসী জবাব দেয় না, মাথা নিচু করে ফেলে। পাশের লোকটি একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আপনার পরিচয়? আদাব, আমি অতসীর বাবার ছাত্র, ওনার কাছে অঙ্ক পড়তাম। তা এখানে কি? কলেজে আমার চাচাতো বোনকে ভর্তি করাতে এসেছি। অনেক দিন পর অতসীকে দেখে খোঁজ নিতে আসলাম। আচ্ছা আপনারা খান, সরি বিরক্ত করলাম। অতসী এখনো মাথা নিচু করে আছে। লোকটা কি কি যেন বলছে তাকে, বোধহয় ধমকাচ্ছে। নয়নের খারাপ লাগে। বোকাশোকা আদুরে একটা মেয়ে ছিল, উঁচু ডাল থেকে জবা পারতে পারতো না। তখন ওদের ডাকতো, ও দাদা আসা না, কটা ফুল ছেড়ে দেন না। আবার পূজার সময় ওদের জন্য নাড়ু আনতো। পড়ার ফাঁকে ওরা বসে বসে আতসীর দেয়া নাড়ু চিপাতো। 2 বছরের বোনের মধ্যে সম্পর্ক হয়ে গেছিল। হাসি খুশি মেয়েটার এমন করুণ মুখটা দেখে খুব খারাপ লাগছে নয়নের। রূপা গাল ফুলিয়ে বসে আছে। তাকে সবটা বলার পরও বলল, ওকে তো ভর্তির সময় দেখলাম, আমাদের সাথেই ভর্তি হলো। নয়ন আরও অবাক হয়। আতসী তো ইন্টারমিডিয়েটে পাশ করার কথা এতদিনে, না হলেও পরীক্ষার্থীতে হওয়ারই কথা হিসাবে ভুল না হলে এতদিনে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে কেন? ভাবনা বেশি দূর আগায় না। রূপা তাড়া দিতে থাকে বাড়ি ফিরবার। বেশি দেরি হলে সন্ধ্যা হয়ে যাবে। আসার সময় চাচি বারবার বলে দিয়েছে সন্ধ্যার মধ্যেই ফিরতে। পাশের দুলুনিতে ঘুম এসে যায় রূপার।
নয়নের হাতটা শক্ত করে ধরে ওর বাম কাঁধটা বালিশ বানিয়ে দিব্যি ঘুমিয়ে পড়ে সে। নয়নের ঘুম আসে না, চলন্ত পথে ওর কখনোই ঘুম আসে না, বরং মুগ্ধ হয়ে সে রূপার ঘুমিয়ে থাকা মুখটা দেখে। কেমন নিষ্পাপ একটা মুখ, যেন শিল্পীর তুলিতে আঁকা। নয়ন দেখতেই থাকে পলক না ফেলে। জেগে থাকলে এতে নিখুঁতভাবে তাকে দেখা সম্ভব হতো না কিছুতে। বাড়ি ফিরেই তারা শূন্য নিপা এসেছে। হাতের কাগজপত্রের ফাইলটা কোনো মতে চাচির হাতে গুজে দিয়ে এক দৌড়ে চলে যায় ও বাড়ি। নিপা আপা, ইমন বাবাই কই? নিপার কণ্ঠস্বরে বিরক্তি ঝরে পড়ছে। রূপা খানিকটা অবাক হয়, সে কার কথা বলছে? সুমাইয়ার, সেই মেয়েটা যে নিজের স্বামীকে তার হাতে তুলে দিয়েছিল, যে তার গর্ভাবস্থায় মায়ের মতো সেবা করেছিল। কিছুতেই যেন হিসাব মিলছে না, কোনো ঝামেলা হয়েছে নিশ্চয়ই। তো নিপা আপাকে তো একদমই স্বাভাবিক লাগছে, এই মানুষটাকে তার কেমন যেন অজানা লাগছে। পরে আসুম আপা। সে বলে চলে আসে নিজের বাড়িতে। ঢেকির ধূপা ধূপ শব্দ আসছে। উঠোনে চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে। চাঁদের আলোতেই চাল কোটা হচ্ছে। মজিদা খালা আর তার ছেলের বউ জয়নব চাল ফুটতে এসেছে। রূপা দূর থেকে বসে বসে তিনজন মানুষের ব্যস্ততা আলেয়া চাচি জয়নব ভাবিকে ডেকে বললেন, ও বউ, এক খান গীত গাও দেহি। আইস খালি পা চলতাছে যে, মুখ বন্ধ কেন? জয়নব ঢেকিতে পাড় দিতে দিতে সুরেলা কণ্ঠে গিয়ে ওঠে, মন বিন্দাইলাম মনে মনে, আরও কান্দন কান্দে গো মায়ও, বনে বনে আর কান্দন কান্দে গো মায় ও নিরলে বসিয়া। গীত শুনে নয়নও ঘরের বাইরে বের হয়ে এসেছে। সবার থেকে দূরে বারান্দা চৌকিতে এসে বসেছে। শুধুমাত্র ডেকির ধূপাধূপ শব্দ আর সেই শব্দ চিরে এক কন্যা তার মাকে মনে করে গাওয়া বেদনা ভিতর গীত ছিটছে বেরিয়ে আসছে। রূপার চোখে জল এসে যায়। যে মায়ের মুখটা তার মনে নেই, সে মায়ের কথা ভেবে তার খুব কান্না পায়। অর্ধেক রাত অবধি চালের গুঁড়া করে আবার ভোরের আলো না পড়তেই চুলার পাড়ে বসেছেন আলেয়া বেগম। জামা এসেছে, সকালের নাস্তা খাবে এ বাড়িতে। পিঠাপুরের আয়োজন তাই কমতে রাখছেন না তিনি। রান্নাঘরে খুটখাট আওয়াজে রূপাও এসে বসেছে। হাতে হাতে চাচির কাজে সাহায্য করছে। একদিকে রূপা পিঠা বানাচ্ছে, আরেকদিকে আলেয়া বেগম সেগুলো ভেজে ভেজে চিনির শিরায় ডুবাচ্ছেন। সেগুলো হয়ে গেছে কোড়া নারকেলগুলা ভেজে ফেললেন দ্রুত। চিনি মেশানো নারকেল ভাজা রূপার খুব পছন্দ। পিঠা বানাতে বানাতে টপাটপ একটু একটু মুখেও দিচ্ছিল সে। ওই, তুই কি মানুষ হইবি না? হ্যাঁ, পিঠার নারকোল সব পেটে পাঠাইলে পিঠা কি দিয়া হইব? সব কই খাইলাম, মেলা আছে এখনো। আলেয়া চাচি গজগজ করতে থাকে। রূপার এখন আর খারাপ লাগে না। এই মানুষটা যে তাকে ভালোবাসে তা বোঝার মতো বড় সে হয়েছে। আচ্ছা, নয়ন ভাইয়ের সাথে তার সম্পর্কের কথা টের পেলে আলেয়া চাচি কি করবে? নিশ্চয়ই খুব অশান্তি করবে। তবে একসময় তার রাগ পড়ে যাবে, তখন তিনি খুশি হবেন। ভাবতে ভাবতে লজ্জা পেয়ে হাসে রূপা। এত আনন্দ কই থেকে আসে রে? চুলা ঠেলতে ঠেলতে জীবন গেল, আনন্দ পাইলাম না জীবনে। রূপা উত্তর না দিয়ে আবার হাসে। কলেজ কেমন দেখলি? মেলা বড়, আমাগো দুই বাড়ি যতখানি তার চাইতেও বড়। অনেক সুন্দর, বিরাট একখান পুকুর আছে। কি সুন্দর শানবাইন্দা ঘাট। এত বড় জায়গায় একলা একলা থাকতে পারবি? পারুম না কেন? তুমি চিন্তা করো না চাচি। যদি হারাইয়া যাস? নয়ন ভাই কি হারাইছে? আমি হারামু কেন? এই তোর আঙ্কেল নয়ন আর তুই এক হইলি। ও বেটা ছেলে, ওর জন্যে দুনিয়া বহু সোজা। ঘর থেকে বাইর হবার পর বুঝবি দুনিয়া কেমন কঠিন। তুমি তো সারা জীবন ঘরেই কাটাইলা, তুমি কেমনে জানলা চাচি? খালি তক্ক, এই মাইয়ার খালি তক্ক। যা, বহুত তক্ক হইছে, কাছের থালা বাড়িটি বাইর কইরা ধুইয়া ফেল। আলেয়া বেগমের কখন যে মন নরম থাকে আর কখন গরম বোঝা বড় দায়। কাঁচের গ্লাসটা বোধহয় ফাটা ছিল। মাজার জন্য ভেতরে হাত ঢুকে ঘুরাতে হাত কেটে একাকার হয়ে গেল। রক্ত যেন ফিনকি দিয়ে ছুটছে। রূপা তাড়াতাড়ি হাত ধুয়ে একটা কাপড় হাতে পেঁচিয়ে আলেয়া বেগমের সামনে গিয়ে বলে, হাত কাটতে গেছে চাচি, বাসনটি ধুইতে পারবো না। আলেয়া বেগম আবার রাগ হন। কেউ নাই তাকে সাহায্য করবার। তিনি একাই এই রাবণের গোষ্ঠীর জন্য খেটে মরছেন। এই তার চিৎকারের মূল কথা। চিৎকার শুনে নয়ন উঠে আসে। মাকে কিছু বলার আগে রূপার চোখের ইশারা দিয়ে তাকে কিছু বলতে মানা করে। নয়ন তা কিছু না বলে চুপচাপ বারান্দায় চৌকিতে গিয়ে বসে। কিছুক্ষণ পর সে অবাক হয়ে লক্ষ্য করে তার মা রূপার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। এখনও তার মুখ চলছে, কিন্তু রূপা মিটিমিটি হাসছে। তাদের সম্পর্কের এই অদ্ভুত মিষ্টি সমীকরণ নয়নের মন ছুঁয়ে যায়। নিপা, ইমরান আর ইমন এসেছে। আলেয়া বেগম সবাইকে আসতে বলেছিলেন। বাকিরা পরে আসবে জানা গেল।
খাবার টেবিলে ইমরান একাই বসেছে। তার খাবারে তদারকি করছে রূপা আর আলিয়া বেগম। দুজন মানুষের একান্ত আপ্যায়নের পর নিপাও এটা ওটা এগিয়ে দিচ্ছে স্বামীকে, যেন তাদের আপ্যায়নে সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। পায়েস করেন নাই চাচি? পায়েস তো করা হয় নাই রে মা, আমি এখনই চুলায় বসাইতাছি। থাক, লাগবো না। নতুন জামাই প্রথমবার আইলো, তার জন্য পায়েস রানলেন না? কোনো বিবেচনায় বুঝলাম না। ইমরান নিপাকে থামিয়ে বলে, এত খাওয়ানোর পর আবার পায়েস কোন পেটে খামো? তবু নিপার বিরক্তি কাটে না। আলিয়া বেগমের মুখটা অপরাধ বোধে ছোট হয়ে আছে। রূপা অবাক হয়ে বোনের ব্যবহার দেখে। আলিয়া বেগমের নিচু মাথা দেখে নিজেকে আর সামলাতে পারে না, সে মুখ ফুসকে বলেই ফেলে, নয়া জামাইরে মিষ্টি খাউন লাগে শুনছিলাম। মিষ্টি তো আছেই, পায়েস নইলে পরের বার খাইব না দুলা ভাই। আর দুলা ভাই তো পোলার বাপ হইয়া গেছে, অহনো কি নতুন আসেনি? নিপা ঠাস করে রূপার গালে একটা চড় লাগায়। তারপর স্বামী সন্তানকে বগল দাবা করে নিজে কিছু না খেয়ে চাচার বাড়ি থেকে চলে যায়। ঘটনার আকস্মিকতায় সবাই ধাক্কা খেয়েছে। নিপা এরকম ব্যবহার করতে পারে তা কেউ ভাবেনি। আলিয়া বেগম রূপাকে বলে, তক্ক না করলে হইতেছিল না, মায়াডায় না খাইয়া গেল গা। রূপা আলিয়া বেগমের কাঁধে হাত থেকে দৃঢ় গলায় বলে, তোমারে আমার চোখের সামনে কেউ অপমান করব আর আমি চুপ করে থাকবো চাচি? এই শিক্ষা তো তুমি আমারে দাও নাই। অন্যায় দেখলে চুপ থাকা আমার স্বভাবের ভিতরে নাই। রূপা প্লেট গুছিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। আলিয়া নিঃশব্দে ভেজা চোখে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। সকাল থেকে বুকের ভেতরে কেমন যেন চাপা চাপা ব্যথা হচ্ছে গাজী মিয়ার। ব্যথাটা টানা অনেকক্ষণ থাকছে না, বরং একটু পর থেমে যাচ্ছে। কিছুক্ষণ পর পর মাথা ঘাড় ঘামে ভিজে যাচ্ছে। তার ইচ্ছে করছে একটু শুয়ে থাকতে, কিন্তু শুতে গেলেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বসে থাকলে বরং নিঃশ্বাস নিতে একটু আরাম পাওয়া যাচ্ছে। বেশ খানিকক্ষণ বসে থাকার পর তার মনে হলো হয়তো গোসল করলে শরীরটা ভালো লাগবে। কষ্ট করে কলপার পর্যন্ত গেলেন তিনি, কিন্তু চাপ করে পানি ওঠানোর চেষ্টা করতে মনে হলো বুকের মধ্যে কিসে যেন খুব জোরে টান লাগলো। বুক চেপে ধরে বসে খুব আস্তেই ডাক দিলেন, বৌমা নাদের। ডাক শুনে লাকি দৌড়ে এলো। এই ভাবতে ভাবতে বাপ তো কলপারে তাকে ডাকার কথা না, পড়ে টরে গেল নাকি। টিউবওয়েলটা ধরে বসেছিলেন গাজী মিয়া। মুখ কপাল কেমন যেন কালচে হয়ে গেছে। লাকিকে দেখে একটু লজ্জিত গলায় বললেন, একটু পানি উঠাইয়া দিবি বৌমা? লাকি পানি উঠে দেবার পর তিনি খেয়াল করলেন নিজে নিজে মগে পানি উঠে গায়ে ঢালতে পারছেন না। লাকির শ্বশুরের অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু গাজী মিয়া শান্ত গলায় বলে, আমার কিছু হয় নাই, তুমি একটু বাপটার মাথায় পানি ঢাইলা দাও মা। গোসল হতে হতে গাজী মিয়া বুঝলেন তার কথা জড়িয়ে আসছে। বুকের ব্যথাটা আরও বেড়েছে। লাকির সাহায্য নিয়ে ঘরে আসলেন তিনি। হাতের ইশারায় চলে যেতে বললেন। লাকিও বুঝছিল অবস্থার সুবিধার না বেশি, সেও দৌড়ালো সবাইকে জানাতে। গাজী মিয়ার চোখের সামনে একটা পর্দা নেমে এসেছে। সব কিছু ঘোলা ঘোলা লাগছে। হঠাৎ দেখলেন কে যেন তার পায়ের কাছে বসে শর্তা দিয়ে সুপারি কাটছে। খুব মনোযোগ দিয়ে দেখলেন সে আর কেউ না, তার বউ, তার সন্তানের মা। তিনি জড়িয়ে যাওয়া স্বর নিয়ে বললেন, বউ তুমি এখানে? তুমি ভালো আছো বউ? আমি মহা সুখে আছি, সবই ভালো, খালি আপনার কথা খুব মনে পড়ে। আমি তো কোনোদিনও তোমার সুখ দেখতে দেই নাই বউ, খালি কষ্টই দিয়া গেছি। কষ্ট দিছেন, আমার আসলে কষ্ট পাইয়া পাইয়া অভ্যাস হইয়া গেছে। এখন সুখে আছি তাই আরাম পাই না। আমি কি করলে তোমার ভালো লাগবে বউ, আমারে কও? আমার আপনারে লাগবো, আপনারে খুব মনে পড়ে। আমি আপনারে নিতে আইছি, আমার লগে চলেন। এই যে আমি হাত বাড়াইলাম, আমার হাত ধইরা চইলে আসেন। গাজী মিয়া হাত বাড়িয়ে দেয় বউয়ের দিকে। ঠান্ডা শীতল সে হাতটা স্পর্শ করতেই তার নিজেকে খুব হালকা মনে হয়। এই মুহূর্তে তার আর বুক ব্যথা করছে না। চোখের সামনে পর্দাটাও সরে গেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তিনি একটা পালকের মতো হালকা হয়ে গেছেন। দৌড়াদৌড়ি করে সবাইকে নিয়ে শ্বশুরের ঘরে ঢুকে লাকি দেখলেও অদ্ভুতভাবে শুয়ে আছেন তিনি। হাতটা সামনের দিকে বাড়ানো, চোখ দুটো খোলা, স্থির। মনে হচ্ছে কাউকে ধরতে চাচ্ছেন তিনি। নিপা পায়ে পায়ে এগিয়ে যায় বাবার কাছে। বাবার গায়ে হাত রেখে চিৎকার করে কেঁদে উঠে সে, ই আল্লাহ, আমারে তুমি এতিম বানাইলা। সবাই লাশের কাছে যাচ্ছে, শুধু লাকি দরজা ধরে বসে পড়েছে। একটু আগে মানুষটাকে নিজের হাতে গোসল করিয়েছে সে। গামছা খুঁজে পাচ্ছিল না, সেজন্য নিজের শাড়ির আঁচল দিয়ে মাথা গুঁজে দিয়েছে। মৃত্যু কি এত হঠাৎ আসে, কোনো খবর না দিয়ে?
এতক্ষণ পর ডুকরে কেঁদে ওঠে লাকি। এতক্ষণ পর বোধহয় সে বোঝে একটু আগেই তাকে মা ডাকা মানুষটা চিরতরে চোখ বুজেছে। গাজী মিয়া জানা যায় আশেপাশে গ্রাম ভেঙে মানুষ এলো, অথচ মাইকিংও করা হয়নি। অনেকদিন আগে কথায় কথায় তিনি তাদের নাদের মিয়াকে বলেছিলেন, আমি মরলেই মাইকিং কইরিস না বাপ, খালি মসজিদের মাইকে জানাস সময় কইরা দিস। নাদের মিয়া সেই পুরনো কথা ভেবে মাইকিং করেনি, তবুও লোকে লোকারণ্য অবস্থা। এত মানুষ কিভাবে খবর পেল কে জানে। গাজী মিয়া গ্রামের গণ্যমান্য একজন মানুষ ছিলেন। নানাভাবে নানান সময় তিনি অনেকের উপকার করেছেন, অথচ বেশিরভাগ কেউই জানত না। সবাই তাকে ভয় করত, সমীহ করত। আজ তাকে খাটিয়ে শোয়া দেখে সবাই একে একে বলতে থাকে কার মেয়ের বিয়ে দিতে সাহায্য করেছিলেন তিনি, কার মেয়ের ওষুধ জোগাড় করে দিয়েছিলেন, কার সন্তানের চাকরির ব্যবস্থা করেছিলেন। গাজী মিয়াকে কবর দেওয়া হয় তার স্ত্রীর কবরের পাশে। কবর দেবার ঠিক আগ মুহূর্তে নাসির পৌঁছে তার বউ বাচ্চা নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, কবর হয়ে যাওয়ার পর বড় ছেলে হিসেবে উপস্থিত সবার কাছে বাবার হয়ে ক্ষমা প্রার্থনা করে। কারো কাছে তার বাবার ঋণ আছে কিনা জানতে চায়। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সে। মায়ের মৃত্যুতে সে কষ্ট পেয়েছিল ভীষণ, তবে বাবার এই অকস্মাৎ চলে যাওয়ার সে যেন পুরোপুরি ভেঙে পড়েছে। একটু উঠে দাঁড়াবার মতো শক্তিও তার নাই। খড়কুটোর মতো মনে হয় নিজেকে যেন জীবন নামে নদীতে সবাই এবার তাকে একাই ভাসতে হবে। মাথার উপর আর কারো ছায়া থাকলো না। পথ হারালেও কে সে পথ দেখাবে না, ভুল হলেও শুধরে দেবার কেউ থাকবে না। জীবনটা যেন এক পলকে কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। এই ভারী জীবনের ভার বহনের শক্তিও আর সে পাচ্ছে না। বাবা নামের বটবৃক্ষ চলে যাওয়ার পর এখন তাদের 3 ভাই বোনের একটাই পরিচয়, এতিম। একটা মৃত্যু অনেক কিছু বদলে দেয়, একটা মৃত্যু অনেক কিছু নীরবে শিখিয়ে দেয়। চোখের সামনে আপনজনের মৃত্যু জীবনের চরম শিক্ষাটা সযত্নে দিয়ে যায়। গাজী মিয়ার মৃত্যুর প্রাথমিক ধাক্কায় সবাই অনেক বেশি ভেঙে পড়েছে। জহুরা আর লাকের উপর দায়িত্বের চাপ যেন সবচেয়ে বেশি। নিপা সারাদিন ঘর থেকে বের হয় না। দুধের বাচ্চাটা দুধের জন্য কেঁদে ফিরেও তাকায় না। কেউ কিছু বললে হয় চুপ থাকে, না হয় খুব খারাপভাবে উত্তর দেয়, তারপর আবার চুপচাপ থাকে। ওকে দেখলে মনে হয় নদীতে ভাটা চলছে, দূর দূরান্ত পর্যন্ত পানি দেখা যাচ্ছে না, তবে পানি যে ছিল কখনো সে ভিজে যাওয়ার স্তরটা ঠিক দেখা যাচ্ছে। নাদের মিয়া সারাদিন ঘরে শুয়ে থাকে, সময় অসময়ে ছেলে দুটোকে বুকে চেপে ধরে থাকে। ওরা দুরন্ত শিশু, বাবারই আগলে ধরায় বিরক্ত হয়। ওদের খেলার দিকে মন, বাবার মনে শূন্যতা তারা বোঝে না। নাসির মিয়া ছুটি শেষ হয়ে গেছে, তবুও ঢাকায় ফিরতে ইচ্ছা করে না। বাবা মায়ের কবরের পাশে বসে থাকে সারাদিন। গভীর রাতে শিশুর মতো কাঁদে। জহুরা নীরবে দেখে সব কিছু। কতই আর সামলায় সে, যে সামলায় তারও তো সামলেই থাকতে হয়। সব কিছু ধৈর্য বাইরে চলে যাচ্ছে দিনে দিনে। প্রতিদিনই কেউ না কেউ আসছেন। দূর সম্পর্কের আত্মীয়, লতায় পাতায় আত্মীয়, কেউই বাদ যাচ্ছে না। এসব অতিথিকে সমাদর করতে হচ্ছে। মরা বাড়িতে বসে চোখের পানি ফেলার অবসর লাকে আর জহুরা পাচ্ছে না। জহুরা সারা জীবন শহরে থেকেছে, গ্রামের বাড়ির এই এত কাজের সাথে সে পরিচিত না। হাঁপিয়ে উঠেছে সে। এদিকে স্বামীর শহরে ফেরার কোনো লক্ষণই নেই। গ্রামের বাচ্চাদের সাথে মিশে জুনি প্রতিদিনই নতুন নতুন শব্দ শিখে আসছে, নতুন নতুন গালিও শিখছে। মা রাগ হলে নতুন শেখা গালিগুলো উগড়ে দিচ্ছে একের পর এক। চিন্তায় জহুরার হাত পা কাঁপে। এই কি গ্রামের পরিবেশ! এত যত্নে নিজের হাতে গড়া তার পুতুলটা কুপোতার ভাষা বলছে। আবার তার এই ভুল উচ্চারণ শুনে হেসে গড়িয়ে পড়ছে লাকের ছেলেরা। শ্বশুর শাশুড়ির সাথে কোনোদিনও থাকেনি সে, তাই বলে তাদের মৃত্যুতে খারাপ লাগছে না তা কিন্তু নয়। কিন্তু অনেক দিন তো হলো, 10 দিনে ছুটিতে এসে 18 দিন পার হয়ে গেল। নাসির তো কোনো সরকারি চাকরি করে না। এত দেরি করলে আদৌ চাকরিটা থাকবে কিনা সেটাই হলো কথা। তার এতদিনই গোছানো সংসার যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কাল গভীর রাতে স্বামীকে কাছে টানতে গেলে সে ফিরে দিয়ে বলেছে, আমি বোধহয় আর ঢাকা ফিরবো না, এখানে ভাইয়ের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছু করব। কাল গভীর রাতে স্বামীকে কাছে টানতে গেলে সে ফিরিয়ে দিয়ে বলেছে, সারা জীবন শহরে থাকা একজন মানুষের জন্য হঠাৎ করে গ্রাম থেকে যাওয়ার এই সিদ্ধান্তে পাশের মানুষটার জীবনে কত বড় প্রভাব ফেলে তা শুধু ভুক্তভোগীরাই বুঝবে। রাত ছাড়া আজকাল নাসির মিয়াকে পাওয়া যায় না। বাবা মায়ের কবরের কাছে বসাটাও কমিয়েছে। নতুন ব্যবসা দাঁড় করানোর চেষ্টায় সারাদিন বাইরে বাইরে ঘোরে। ফিরতে ফিরতে গভীর রাত। সারাদিন ধরে জোহরা মনে মনে কথা সাজিয়েছে, আছে স্বামীর সাথে কথা বলবেই। ঢাকায় ফিরবে কবে, কিছু ভাবলা? তোমারে না সেই দিন বললাম ঢাকা আর ফিরবো না, একটা ব্যবসা করব এখানে। নিজেদের তো কম নাই, অত যা অন্যর
গোলামি কেন করব? ব্যবসা করার মূলধন কই পাইবা? জমি বিক্রি করব। তোমার জমি কই যে বিক্রি করবা? মুখের মতো কথা বলো না তো। বাবার জমি আমার জমি, সেটা থেকেই বিক্রি করব। ভুল বললা জনির বাবা। বাবার জমি তোমার জমি না। বাবার জমিতে তোমার যেমন অংশ আছে, নিপা আর ভাইজানেরও আছে। তাদের সাথে কথা বলছো তুমি? একা একা কীভাবে এই সিদ্ধান্ত নিলা? তোমাকে যারা এসব পরামর্শ দিয়েছে তারা তোমার আপন না, শুধু এইটুকু মাথায় রেখো। তারা জানবে না, না জানিয়ে বেচবো এমন তো না। জমির ভাগ করে নিজের অংশটা বেচবো। যে জমি তুমি কিনোনি সেই জমি বেচার কথা ভাবতে তোমার লজ্জা করছে না? আমার লজ্জা শরম আমি নিজেই দেখব, তোমাকে এসব ভাবতে হবে না। জনি গালি শিখছে এখানে এসে। শিখ, জীবনে গালি শেখারও প্রয়োজন আছে। জোহরা স্তব্ধ হয়ে যায়। এতদিনে চেনা মানুষটাকে হঠাৎই অচেনা মনে হয়। নিঃশব্দে পাশ ফিরে শুয়ে পড়ে সে। খুব কাছাকাছি থাকা দুটো হৃদয়ে দূরত্ব আসছে। জোহরা বুঝে পাশ বালিশে থাকা মানুষটি এখন যোজনের যোজন দূরে। এই যে নিপা এসেছিল আর বাড়ি ফেরেনি। এর মধ্যে কয়েকবার ইমরান তাকে নিতে এসেছে, সে যায়নি। শেষের বার বলে দিয়েছে সুমাইয়ার বাড়িতে থাকলে সে ফিরবে না। ইমরান হতবাক হয়ে জিজ্ঞেস করেছে, সে যাবে কোথায়? নিপা অবলীলায় উত্তর দিয়েছে, তারে বানি বানাইয়া দাও, কাজের লোক দাও, মাসে মাসে টাকা পয়সা দাও, আমার আপত্তি নাই, শুধু চোখের সামনে থেকে তারে দূরে সরাও। ইমরান রাগ করে চলে গিয়েছে। সবাই অবাক হয়েছে নিপার কথায়। নিপাকে সবাই ধিক্কারে দিয়েছে, কিন্তু কারো কথাই নিপার কানে ঢোকে না। ওর কানে শুধু একটা বাক্যই বাজে, বাচ্চাটাকে বাঁচাতে হবে ম্যাডাম। এতে মা না বাঁচলে নাই। আপনারা বাচ্চাটাকে সুস্থভাবে আমার কোলে এনে দিন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও কান দুটো সচলে ছিল। ডাক্তার বোধহয় বলেছিল দুজনকে বাঁচাতে পারবে না তারা। আশেপাশে কেউই ছিল না, ছিল শুধু সুমাইয়া, যার কানে সারাক্ষণের বাক্যগুলো বাজে। তার কানে মানুষের ধিক্কার পৌঁছে না। নিপা আরো শক্ত হয় প্রতি মুহূর্তে। ইমরানের ছেলের মা সে, তাদের বংশ প্রদীপকে সেই জন্ম দিয়েছে। নিজের অধিকার সে ছাড়বে না। এতে লোকে তাকে খারাপ বলেছে তো বলুক, লোকের কথায় তার কাঁচকলাও যায় আসে। ইমরানের আজকাল কিছুই ভালো লাগে না। বাচ্চাটা বাবা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলে আজকাল। তাকে সারাক্ষণ কাছে না পাবার একটা তুমুল যন্ত্রণা হয় ভেতরে। বন্ধুদের আড্ডায় যেতে ভালো লাগে না, নেশা পানিতেও আগ্রহ আসে না। সারাক্ষণ শুধু বাচ্চাটাকে দেখতে ইচ্ছা করে। কি সুন্দর করে ডাকে, আব্বা আব্বা, বাবা বাবা। এই সময়টা হাতের নাগালে চলে যাচ্ছে, কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। নিপার যে এত জেদ তা কখনোই বোঝেনি ইমরান। এদিকে বউ ফিরছে না, তার জন্য তার বাবা মাও রাগ হচ্ছেন। নিপাকে আনতে গিয়েছিল বড় মিয়া, তাকেও সে বলে দিয়েছে ওই এক কথা। ঘুরে ফিরে একটাই কথা তার, সুমাইয়া থাকলে বাড়িতে সে কিছুতেই ফিরবে না। একটা জলজন্ত মানুষকে এভাবে বাড়ি থেকে তাড়ানো যায়? যদি ইমরানের বাবা মা নিপার পক্ষে, নিষ্ফলা জমির পেছনে আর খরচ করতে চান না তারা। এমনি তো সুমাইয়া বাবা মায়ের পছন্দের বউ হয়ে উঠতে পারেনি কখনো। নিপাও কতটা পেরেছে কে জানে, তবু নিপা নিষ্ফলা না। এই বংশের প্রদীপ সে জ্বালিয়েছে। বড় মেয়ের না থেকে চাই আর কিছু যাই হোক, তাতে তার কিছু যায় আসে না। সুমাইয়ার জন্য খারাপ লাগে ইমরানের। মেয়েটাকে সে ভালোবাসে, যে ভালোবাসাটা নিপার ওপর কখনোই জন্মেনি। সুমাইয়া কড়া কড়া কথা বলে, তবু ওর মধ্যে কি যেন আছে যার কারণে ইমরান ওকে মাথা থেকে তাড়াতে পারে না। দরজায় আওয়াজ শুনে সে তাকিয়ে দেখে সুমাইয়া এসেছে। মাথার ভেতর ঝড় চলছিল বলেই হয়তো সুমাইয়াকে দেখে ধর্মড়িয়ে উঠে বসে সে। কি ব্যাপার, আমার দেখে অমনি উঠলে যে? না কিছু না, বসো। তুমি নিপারে নিয়ে আসো। আমি জানি ও আমার জন্যই আসতেছে না। আমি চলে যাব ঠিক করছি, ওরে নিয়ে আসো। এত ভালোবাসলে তুমি ওরে, বিনিময় সে তোমারে বাড়ি ছাড়া করতে উঠে পড়ে লেগেছে? সে বললেই সেটাই হবে নাকি? কোথাও যাইবে না তুমি, এখানেই থাকবা। আমার না কখনো এই সংসারটাকে আপন মনে হয় না। প্রথম থেকেই মনে হয়েছে আমার সাথে ধোকাধারি করছে। রাগটা আমার বাপের উপর আসছিল বুঝছো, পড়েছে তোমাদের উপর। আমারে না খেদাইলে এই তো বিয়ে করতে পারতেছিল না। আমার বিয়ের 1 মাস না যাইতে আবার বিয়ে করলো, দেখলা না?
নিপা এই সংসারে আসার পর আমি বুঝছি সংসারের মায়া কারে কয়। তুমি নেশা কইরা আমার সাথে জোরাজুরি করতো, আমার মনে হইতো আমি মরলে বাঁচি। প্রথম প্রথম নিপার ঘরে তুমি যখন থাকতা আমার খুব আরামে ঘুম হইতো, কিন্তু আস্তে আস্তে তুমি যখন ওর ঘরে বেশি আমার ঘরে কম থাকা শুরু করলা, আমার আর সারা রাত ঘুম হইতো না। আমি তোমাকে ঘরের দরজার পাশে আসা দাঁড়াইতাম, তোমাকে পিস পিস হাসি কানে আসলে বুকের ভেতর ছেড়ে যাইতো। কি জানি খুব কষ্ট হইতো আমার। তারপর নিপা যখন বাচ্চা পেটে আসলো, আমি তখন জানি আরও একলা হইয়া গেলাম। মনে মনে দোয়া করতাম, আল্লাহ নিপারে মাইরা ফেলাও। শেষে যখন ওরে হাসপাতালে নিল, ও তখন মইরা গেছে প্রায়। ডাক্তার আশেপাশে কাউরে না পাইয়া আমারে কইছিল, মা, বাচ্চা দুজনকে বাঁচানো হয়তো সম্ভব হবে না, একজন হয়তো বাঁচবে। আমি তখন খুনির মতো কইছিলাম, মায়ের দরকার নেই, বাচ্চারে বাঁচান। আমার উপর ঘেন্না আইনো না। একটা সংসারের খুব লোভ হয়েছিল আমার। ওই মুহূর্তে মনে হয়েছিল আমি তো মা হইতে পারবো না, বাচ্চাটা বাঁচলে ওরে নিয়ে আমাকে সংসার হইল। যাক সেসব। এই কয় মাস নিপা নাই আমি হাড়ে হাড়ে বুঝছি, নিপা এই বাড়িতে না থাকলেও এই সংসার আমার হইব না। আমি প্রথম থেকে যে অবহেলা সংসারের প্রতি করছি, সংসার এখন আমার সেটাই ফেরত দিতেছে, আর কিছু না। আমি ভাবছিলাম প্রতিবাদ করলে সমাধান হয়। আসলে সংসার করতে গেলে অনেক সময় চুপও থাকা লাগে, অনেক সময় মানায়ও নেওয়া লাগে। আমি মানতেও পারিনি, মানাতেও পারিনি। তবে নিপা পারবে, ওরে তুমি নিয়ে আসো। এই বাড়ির সন্তান এই বাড়িতেই বড় হোক। সুমাইয়া, আমারে তুমি মাফ করে দিও। আমি খারাপ মানুষ, তোমার যোগ্য মর্যাদা আমি দিতে পারি নাই। পচার শামুকে পা কাটছে তোমার। আমি অযোগ্য, আমার তেজ আছে, সহ্য ক্ষমতা নাই। এই বাড়ির কাজের লোক পর্যন্ত নিপার জন্য কান্দে, অথচ আমারে এরা জমের মতো ভয় পায়। তোমার মা আমারে ভয় পায়, তুমিও আমারে ভয় পাও। আমি কারো মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে পারিনি। আমি তোমারে ভালোবাসি বউ। আমি তোমার অভ্যাস ভালো, তুমি নিপারেই বাসো। এই যে এতগুলো দিন নিপা নাই, তুমি একদিনও আমার কাছে আসোনি। আমি আসলেই আর থাকতে চাই না। তুমি আমার একটা উপকার করবা? কি? আমারে শহরে কোথাও রাখার ব্যবস্থা করো। আমি আবার পড়াশোনা করতে চাই। অনার্সে ভর্তি ব্যবস্থা করে দাও। প্রথম 2-4 মাস আমার খরচ চালাইও, এরপর আমি একটা ব্যবস্থা করে নিব। কিছুই তো পারলাম না, পড়াশোনাটা শেষ করতে চাই। আমি তোমার শহরে নিয়ে যাবো, ভর্তি করামো, খরচও চালামো আজীবন। শুধু তুমি আমার মন থেকে বাইর করে দিও না। আমি মূর্খ মানুষ, অসৎ সঙ্গে মিশে নেশাপানীয় করো শিখেছি, কিন্তু তুমি যে খাঁটি হীরা এতটুকু আমি বুঝি। আমি তোমারে আলগে রাখতে পারলাম না, আমার মাফ করে দিও। বিশ্বাস করো, এক সময় তোমার উপর আমার অনেক রাগ আসছিল, এখন আর নেই, কারো উপর রাগ নেই। তাহলে আমি সব গোছাইয়ে নিতেছি, কবে যাইতে হবে আমারে বইল। ইমরান আর জবাব দেয় না, তার ভীষণ কান্না পাচ্ছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, পুরুষ মানুষের কান্নার স্বাধীনতাও নেই। সে সুমাইয়ার আর কোনো কথাই শুনতে পাচ্ছে না, শুধু নিজের চোখের পানি আটকানোর চেষ্টাই করে যাচ্ছে। কিন্তু এত চেষ্টার পরও লাভ হয় না। সুমাইয়ার মাথার উপরে হাত রাখতেই শিশুর মতো শব্দ করে কাঁদতে শুরু করেন ইমরান। সুমাইয়ার খুব ইচ্ছে করছে ইমরানের মাথাটা বুকে শক্ত করেই চেপে ধরতে, কিন্তু সে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায়। সব ইচ্ছের মূল্য দিতে নেই, যে ঘর ছাড়তেই হবে সে ঘরের প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই। কারো জন্যই কিছুই থেমে থাকে না। সময়ের প্রলোভে ঢেকে যায় পুরাতন অসুখ, নিত্য নতুন দেনা পাওনার হিসেবে জীবন জর্জরিত হয়। সময় কেটেই যায়, সময় চলেই যায়। প্রথম শহরে এসে রূপার মন বসতো না। বৃহস্পতিবার ক্লাসটা করে বাড়ির দিকে দৌড়াতো, আবার শনিবারে সকালের বাসে চলে আসতো। এখন আর প্রতি সপ্তাহে যাওয়া হয় না বাড়িতে। পড়ার চাপ বেড়েছে, শহরের ছোট্ট মেস বাড়িতে বন্ধনও বেড়েছে। কিছুদিন আগে সুমাইয়ের সাথে দেখা হলো, বেশ ভালোই আছে সে, পড়াশোনা করছে, 2-4টে বাচ্চাকেও পড়াচ্ছে বলল। ইমরানের সাথে তার ছাড়াছাড়িও হয়ে গেছে বলল, সে নিজেই তালাক দিয়েছে। একা একাই সে নাকি বেশ ভালো আছে। সুমাইয়ের সাথে দেখা হবার পর থেকে
রূপার মনটা কেমন যেন ভার হয়ে আছে। নিজের বোনের প্রতিও তার খানিকটা রাগ আছে। নিজে তো দিব্যি সংসার করছে, শুধু সুমাইয়ারই সংসার হলো না। আমার ভালোও লাগছে। ওই বাড়িতে থাকলে কখনো নিজে ওড়াটা শিখতে পারতো না সুমাইয়া। সে শক্ত ধরনের মেয়ে, নিজেকে সামলে নিয়েছে ভালোভাবে। হয়তো মনের গহীনে কোনো ক্ষতে থাকলেও থাকতে পারে, তবে সেই ক্ষমতাও সেরে যাবে একদিন নিশ্চয়ই। যে মেয়ে ঘূর্ণিধরা জীবন থেকে বের হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, সে চাইলে সবই পারবে। মনকে অন্যদিকে সরাতেই রূপা নয়নকে কল করে। হ্যালো, ভালো আছো? ভালো আছি। তোমার মন খারাপ কেন? কখন কইলাম আমার মন খারাপ? গলার স্বর শুই নাই বুঝলাম। সবই কইতে হবে নাকি? গলার স্বর শুনে মন খারাপ বোঝা যায় নাকি? তবে আসলে কয়দিন হলো মনটা ভালো না। সুমাইয়ার সাথে দেখা হয়েছিল, উনি ভালোই আছেন, তাও কেন জানি আমার খারাপ লাগতেছে। খালি মনে হইতেছে নিপা আপার জন্য তার সংসার হইল না। এই কয়দিন কল করনি কেন? তোমার না পরীক্ষা চলে, পরীক্ষার সময় কথা কইয়া সময় নষ্ট করতে চাই না। আজকে তোমার পরীক্ষা শেষ, তাই কল দিছি। আর একটা বছর, তারপর তোমার অনার্স শেষ। আমার অনার্স শেষ, তোমার অনার্স শুরু। আচ্ছা একটু বারান্দায় আসো তো, দেখো আকাশটা কি সুন্দর আজকে। আকাশ দেখার জন্য বারান্দায় যাইতে মন চায় না? আরে আকাশটা দেখার সাথে সাথে তোমার মন ভালো হয়ে যাবে, প্রমিস। রূপা অনিচ্ছা নিয়ে বারান্দায় আসে, আকাশের দিকে তাকিয়ে বলে, দেখলাম আকাশ ভালোই। আরে উপরের দিকে তাকিয়ে আকাশ দেখলে হবে, নিচের দিকে তাকাও। রূপা ইতস্তত হয়ে নিচে তাকিয়ে দেখে নয়ন দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, হাতে গোলাপের তোড়া। পুরো ব্যাপারটার স্বপ্ন নাকি বাস্তব বুঝে উঠতেই কতক্ষণ চলে যায় রূপা জানে না। এক দৌড়ে নিচে গিয়ে নয়নকে জড়িয়ে ধরে রূপা। মফস্বল শহর, রাস্তাঘাটের মানুষ এমন দৃশ্য দেখে অভ্যস্ত না, সবাই বাঁকা চোখে দেখছে। নয়ন নিজেও বিব্রত হচ্ছে। রূপাকে যতই ছাড়াবার চেষ্টা করছে, রূপা ততই জোরে আঁকড়ে ধরছে নয়নকে। ও যেন এখন একটা ঘোরের মধ্যে আছে। আশেপাশে কোনো শব্দ ওর কানে যাচ্ছে না, আশেপাশে দেশযুগ দৃষ্টি ওর চোখে লাগছে না। ভাই আমাদের সাথে একটু আসেন, মুরব্বী আপনাদের সাথে কথা বলবে। অপরিচিত মানুষের গলা শুনে নয়নকে ছেড়ে ওর পাশে দাঁড়ায় রূপা। কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, রূপা এদের চেনে। এরা পাড়ার বখাটে ছেলে পেলে, মেয়ে দেখলে শীষ দেওয়া যাদের প্রধান কাজ। এদের বরাবরই এড়িয়ে চলে রূপা। হঠাৎ এরা কেন ডাকছে মাথায় ঢোকে না রূপার। কি দরকার ভাই? ওরা সমস্বরে হাসে, তারপর ওদের চারদিক থেকে ঘিরে ধরে বলে, মুরব্বী ডাকছে আপনাদের, বদ্ধভাবে বলতেছি চলেন, নাইলে অবদ্ধ হইতে আমাদের টাইম লাগবে না। ওদের সাথে না গিয়ে উপায় ছিল না। ওরা চারপাশ ঘিরে হাঁটছে, কোথায় নিয়ে যাচ্ছে তারা জানে না। খানিক দূরে একটা দোতলা বাড়ির সামনে এসে থামলো তারা। গেটের বাইরে একজন দাড়িওয়ালা টুপি পরা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে, হয়তো এনাকেই তারা মুরব্বী বলছিল। ঘরে নিয়ে গিয়া দুইটারে বান্দা রাখ। আমার এলাকার রাস্তাঘাটে বেল্লাপান্না করার মজা এইবার দেখাইতেছি। যেই ফুলের মধু খাইতে খাইতে লুটাইয়া পড়ছে, সেই মধুর বোঝা গলায় বান্দা দেবো এইবার। যার ঝুটা খাওন সে খাইবে, এই আমার রাইন। মুরব্বীর কথা আগা মাথা কিছুই বুঝে না ওরা, তবে একটা বিপদে যে পড়তে যাচ্ছে তা ভালো করেই বোঝে। এতক্ষণ ওদের গায়ে হাত দেয়নি কেউই। এবার দুজন লোক ওদের ধরে প্রায় টানতে টানতে একটা ঘরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ফেলে দরজার শিকল তুলে দেয়। ঘরের ভেতর ভয় পেয়ে রূপা কাঁদতে শুরু করে। এরা কি করবে তাদের? নয়ন নিজেও ভ্যাবা চাকা খেয়ে গেছে। কি করা উচিত সিদ্ধান্ত নিতে পারছে না সে। মোবাইলটাও ওরা কেড়ে নিয়েছে, কারোর সাথে যোগাযোগ করার উপায় নেই। রূপা একে ধারে কেঁদেই যাচ্ছে। ওর কান্নার শব্দে মাথা ধরে আসছে নয়নের। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে দুটো মানুষ জড়াজড়ি করে বসে আছে নিঃশব্দে, খানিকটা ভয়ে আর খানিকটা দুশ্চিন্তায়। সেই রাতে আর দরজা খুলল না তাদের। অভুক্ত নির্ঘুম অবস্থায় একটা রাত কেটে গেল উদ্বিগ্ন এক পরিস্থিতিতে। মুরব্বীর নাম সুবহান মির্জা, রাজনীতি করেন সক্রিয়ভাবে। এলাকা যত মাস্তান টাইপের ছেলে সবাই তার পোষ মানা। দাপটের সাথে এলাকায় তার বসবাস। কেউ তার সাথে বিবাদে যায় না, সবাই বোঝে তার উক্তি অলিখিত আইন। সোবহান মির্জার সামনে বসে আছে নয়নের বাবা আর নাদের মিয়া। নয়নের নাম্বার থেকে রাতেই তাদের কল করে ডাকা হয়েছিল। নয়নের বাবার মেরুদণ্ড দিয়ে একটা ভয়ার্ত শীতল স্রোত নেমে যাচ্ছে, তার বুক কাঁপছে। বাড়িতে আলেয়া বেগমও সারা রাত চিন্তায় আর কান্নাকাটি করে অসুস্থ হয়ে গেছে।
ঠিক কোন কারণে তাদের এখানে ডাকা হয়েছে এটা এখনও জানা যায়নি। নাদের মিয়া অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, আমাদের আসলে কি জন্য ডাকা হয়েছে কইলে ভালো হইতো না? আর নয়ন রূপা ওরা কই? সোবহান মির্জা কুৎসিত হয়ে হাসে, তারপর ইশারা দিয়ে একজনকে বলে নয়ন রূপাকে নিয়ে হাসতে। সোবহান মির্জা একটা পরীক্ষা করার জন্য এত আয়োজন করে বসে আছেন। এভাবে প্রেম করা ছেলে মেয়ে ধরে নিয়ে এসে বিয়ে দেবার কাজটা তিনি আগেও করেছেন। তার এই কাজটা ভালো লাগে, কিন্তু প্রত্যেকবার তিনি দেখেছেন মেয়ে বিয়েতে রাজি থাকলেও ছেলে বেঁকে বসে। একবার তো একজন কিছুতেই বিয়ে করবেই না, শেষমেশ তার লাইসেন্স করা বন্দুকটা মাথায় ঠেকিয়ে বিয়ে দিয়েছেন। বিয়ের সময় ছেলেগুলোর মুখ যে আমশির মতো হয়ে যায় না, এটা তার খুব ভালো লাগে দেখতে। প্রেম করতে খুব মজা লাগে, আর বিয়ে করার কথা বললেই চেহারা পাল্টে যায়। প্রেমের সময় সোনা ময়না আর বিয়ের কথা বললে শালিরে আমি চিনি না। সোবহান মির্জা হেসে ওঠে, কেউ কারো মাথার ভেতরটা দেখতে পায় না। আপনার সামনে হাসি হাসি মুখ করে বসেই কেউ যদি মনে মনে আপনার গোষ্ঠী উদ্ধার করে ফেলে, আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না। সোবহান মির্জার মাথার ভেতরে চলা নিউরনের অনুকরণ নয়নের বাবার ভাইয়ের জানা না হলেও মুখে দৃশ্যমান বাঁকা হাসিটা ঠিকই দৃশ্যমান হয়। তারা সে হাসির অর্থ বোঝে না, বুঝতে চায়ও না। তারা শুধু নয়ন আর রূপাকে সহি সালামতে দেখতে চায়। নয়ন আর রূপাকে সবার সামনে আনা হলো। দুজনকে বসে সোবহান মির্জা উঁচু গলায় বললেন, ওরে কাজী সাহেব কদ্দুর, হালার পর এত সময় লাগতেছে কেন? তারপর হাসি মুখে নয়নের বাবার দিকে তাকিয়ে বললেন, শোনেন ভাই সাহেব, এলাকায় আমার নিজের কিছু আইন আছে, সেই আইন আমি ভাঙতে দেই না, বুঝছেন না? ভাই সাহেব, মাপ চাওয়ার মতন অপরাধ হইলে আগেই মাপ কইরা দিতাম। আমরা মুসলমান না কন? মুসলমানের বাচ্চা হইয়া এরা শরীয়ত বিরোধী কাজ করেছে, প্রকাশ্যে রাস্তার মধ্যে জোরাজোরি ছি। তারপর আবার সারা রাত এক লগে এক ঘরে এক বিছানায় কাটাইছে। এরা তো জেনা করছে ভাই সাহেব, এরার কি মাপ দেওয়া সম্ভব আপনি কন? জিগান ওগো, ওরা এক লগে রাত কাটাইছে কিনা? নয়নের বাবার মাথা নিচু হয়ে আছে লজ্জায়। দুজনেই তার সন্তানের মতো। এরা এমন কিছু করতে পারে তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি। এত অপমানিত তিনি কোনোদিন হননি। মনে হচ্ছে কেউ যেন জুতা খুলে তার গালে বাড়ি দিয়েছে। নাদের মিয়ারও কান ঝাঝা করছে। সোবহান মির্জার কথাগুলো কানে না ঢুকে সরাসরি যেন মাথায় ঢুকে চাবুকের মতো আঘাত করছে। তারপরও নিজেকে সামলে নিয়ে এসে বলে, তাহলে আপনার কি ফায়সালাটা চাচা মিয়া? ফয়সালা আর কি কাজী সাহেব, অক্ষণি আইসা পড়ব, এরারে বিবাহ দিয়া দিমু। কন্যা তো শুনলাম বাপ মাও নাই, আপনারাই অভিভাবক, ঠিক আছে, মীমাংসা তো করাই লাগবো। বিয়া হইলে আপনাকেই ইজ্জত থাকবো, কি কন? আমরা ওগো বিয়া দিমু, কিন্তু আইছি না, এবারে বাড়িতে নিয়ে যাই, আত্মীয় স্বজন আছে, সবেরে নিয়ে বিয়া দিমু, আপনারাও আইসেন। তা তো হইব না, বিয়া আজই হইব। আমার শেষ কথা, আমি তো আপনাকেও নাও ডাকতে পারতাম, সম্মান দিয়ে ডাকছি। এখন সম্মান রাখতে চাইলে কথা বাড়াইয়েন না, নইলে অন্য ব্যবস্থাও আমি জানি, বুঝছেন না? নাদের মিয়া কথা বলে না। চারিদিকে পিন পতন নিস্তব্ধতা। হঠাৎ নয়ন উঠে দাঁড়ায়, তারপর বলে, রূপার লগে আমি কোনো খারাপ কাজ করিনি। এক ঘরে আপনারাই আমাকেও রাখছিলেন বাইরে শিকল দিয়া, ওর সাথে আমার কোনো অনৈতিক সম্পর্ক হয় নাই। আমি বিয়াতে রাজি না, আমারে জোর কইরাও লাভ নাই, বিয়া আমি করবো না, এটাই ফাইনাল কথা। আমরা একে অন্যরে ভালোবাসি, সময় মতো বিয়া করবো। আল্লাহ যদি আমাকে জোড়া ঠিক কইরাই রাখে, আজ আমার পক্ষে বিয়া করা সম্ভব না, কিছুতেই না। সোবহান মির্জা খিকখিক করে হাসে অশ্লীল ভঙ্গিতে। তার চিন্তা মিলে গেছে, এই ছেলেও বেঁকে বসেছে। সবাই হাসি খুশিভাবে রাজি হলে ব্যাপারটা ঠিক জমে না। ছেলে বেঁকে বসেছে, এবার মজা শুরু হবে। প্রয়োজনে তার লাইসেন্স করা যন্ত্রটাও তো আছেই। তার মনে আজ খুব আনন্দ হচ্ছে। জীবনে বাঁচতে হলে আনন্দের দরকার আছে। কারো নদীর ধারে দাঁড়িয়ে টলটলে জল খাওয়ার আনন্দ, কারো আনন্দ জল খোলা করে কাদামাখা জল খাওয়ার আনন্দ। সব আনন্দেই সমান, ক্ষেত্র বিশেষে শুধু পরিস্থিতি আলাদা। এত উত্তেজনার মধ্যে একটি বিষয় খুব নিশ্চুপ, সে রূপা। এই মুহূর্তে তার চোখে মুখে চরম অবিশ্বাস। এতক্ষণ যা কিছু হচ্ছিল তাতে তারা কষ্ট হয়েছে, অপমানিত বোধ করেছে, কিন্তু এখন যা হচ্ছে তার নাম তুফান।
ভেতরে এক ভয়ঙ্কর তুফান চলছে। তার ভালোবাসার মানুষটা, কৈশোরের আবেগের মানুষটা বলছে তাকে বিয়ে করবে না। তাহলে এতদিনে দেখার স্বপ্ন কি মিথ্যা ছিল? সে কি আসলেই শুধু তার সাথে ছলনার প্রেম করেছে? ভালো যদি বাসবেই, তবে কেন অস্বীকৃতি জানাচ্ছে বিয়েতে? কেন স্পষ্ট গলায় জোর দিয়ে বলছে সে বিয়ে করবে না? সোবহান মির্জার রাজত্বে অপরাধীর মতামতের মূল্য নেই। তার হাতে চকচকে রিভলভার, গুনে গুনে 6টা বুলেট তাতে ভরা। বুলেট খরচ করার কোনো ইচ্ছে তার নেই। যন্ত্র মাথা টেকলে বুলেট খরচের দরকার পড়ে না। অথচ নয়ন রিভলভারের নিচে দাঁড়িয়েও একই কথা বলতেই থাকলো। সোবহান মির্জার ইশারায় একজন এসে সজোরে চপাদাঘাত করলো নয়নের গালে। এক চোরেই ঠোঁট কেটে রক্ত ঝরতে শুরু করলো। রূপা একদম নিশ্চুপ। এই নয়নকে সে চেনে না। তার মনে হচ্ছে অজানা একজন মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। অবশেষে 3,01,000 টাকা দেন মোহরানা নির্ধারণ করে বিয়ে হয়ে গেল রূপা আর নয়নের। দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। অথচ গল্পটা ভিন্ন হবার কথা ছিল। এদিকে রূপা আর নয়নকে বাড়িতে আনা হয়েছে। আলিয়া বেগম শুধু কেঁদেই চলেছেন, কোনো কথাই বলছেন না। খবর পেয়ে নিপাও চলে এসেছে স্বামীসহ। সবাই মিলে আলিয়া বেগমকে বোঝাতে চেষ্টা করছেন। সবাই ভাবছে আলিয়া হয়তো ছেলের বউ হিসেবে রূপাকে মানতে পারছে না। আসলেও তাই। তিনি রূপাকে মেয়ের মতো করেই বড় করেছেন, রূপাকে আগলে রেখেছেন। তার মনে হচ্ছে এক বাড়িতে বড় হয় রূপা আর নয়নের যখন বিয়ে হলো, এখন গ্রামের সবাই ভাববে হয়তো বাড়ির মধ্যেই লীলা চলেছে, নোংরামও চলেছে। আলিয়া বেগমের চোখের আড়ালে বা প্রশ্রয়ে হয়তো ভাববে রূপার বাবার সম্পত্তিগুলো হাতছাড়া যাতে না হয়, তাই ছেলেকে লেলিয়ে দিয়েছেন। আলিয়া বেগমের নিজেকে খুব অপরাধী লাগছে। তার চোখের তলায় এত কিছু হয়ে গেল আর তিনি টেরও পেলেন না। লাকি এগিয়ে যায় আলিয়া বেগমের কাছে, সবাইকে সরে যেতে বলে। তারপর তার হাত ধরে বলে, সাসি মাইয়াডারে তুলি ফালায়ও না। আর কেউ ওরে যতটা না চেনে, তুমি আর সে বেশি চেনো ওরে। ওর মনটা সাদা, তোমারে ভালোবাসে সাসি। আমি জানি রে বউ, লোকে কি কইব ক, ওর বাপের জমি মাইরা খাওনের জন্য এগুলা করছি ভাববো। লোকের খামি তো আড়ালে কথা কওয়া। আমারে দেখো, বিয়ার পর বছরের পর বছর স্বামীর সংসার ফালাইয়া বাপের বাড়িতে থাকছি। কেন থাকছি? ওই লোকের কথায়। আমি কোনোদিনও এই সংসারটা আপন করতে পারি নাই। লোকে মন্দ কথা কইতো, আমিও মানতাম। পরে যখন বুঝলাম, তখন নিজেরে মাফ করতে পারি নাই। লোকের কথা ভাইবা নিজের জীবন নষ্ট করছি আমি। এখন কারো কথাও কানে তুলি না। কেউ আর কিছু করার সাহসও পায় না। আড়ালে যে কথা বলে সে আড়ালেই বলবে, বুঝছো? জীবনের সামনে আইসা বলতে পারবে না। নয়নের লাইগা রূপার চাইতে ভালো আর কেউই হইতে পারে না। মাইয়ারা মুখ শুকনা কইরা বইসা আছে বারান্দায়, ঘরে ঢোকার সাহস পাইতেছে না। যাও চাচি, তুমি তারে ঘরে তোলো। তুমি শক্ত থাকলে কারো বাপের ক্ষমতা নাই কথা কইব। আর চাচি, সম্পত্তির কথা কই। ইসলামী আইন অনুযায়ী এমনি ছোট চাচার সম্পত্তি নয়ন, নাসির ভাই আর উনি এমনি কিছু কিছু পাইব। ভাইয়া বিয়া করাইলেই সেই সম্পত্তি জামাইয়ের হইব না। আর এদের কারোরই সম্পত্তি নিয়ে চিন্তা নাই। তুমি কইলা তাই কইলাম। এগলান ফাও চিন্তা বাদ দিয়া মাইয়ারারে ঘরে তোলো চাচি। আলিয়া বেগম ততক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ালেন। তারপর আগের মতো গলা উঁচু করে বললেন, ও নিপা, ও বউ, তোগো আক্কেল কি জীবনে হইব না? ঘরে নয়া বউ আসছে, দুধ শরবত কিছুই ব্যবস্থা করলি না। আলিয়া বেগম কথা শুনে নিপা আর লাকি হুড়হুড় করে দুধ আর শরবতের গ্লাস নিয়ে আসলো। আলিয়া বেগম দুধের গ্লাস রূপার দিকে এগিয়ে দিয়ে বললেন, আইস থেকে আমারে মা ডাকবি, চাচি যেন আর না শুনি। রূপা আলিয়া বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এত সব ঘটনার মধ্যে নয়ন কোথাও নেই। সারাদিন সে বাড়ি ফিরল না। রাত গভীর হবার পর বাড়ি ফিরল। ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে বাতি জ্বালাতে দেখলো তার বিছানায় রূপা ঘুমে কাদা হয়ে আছে। কি যে নিষ্পাপ আর শুভ্র লাগছে মেয়েটাকে। নয়ন এগিয়ে গিয়ে খাটে বসতে রূপা ধর্মড়িয়ে উঠে বসে। তারপর অপরাধীর মতো মুখ করে বলে, আমি এই ঘরে থাকতে চাই না। জহুরা ভাবি আর লাকি ভাবি জোর করে রাখা গেছে আমারে। আপনি ঘুমান, আমি চলে যেতেছি। কোথাও যেতে হবে না, এখানেই ঘুমাও, আমার সমস্যা নেই। মাঝখানে কোলবালিশের বর্ডা দিয়ে নয়ন শুয়ে পড়ে। রূপা ভেতরে ভেতরে মন খারাপের মেঘলা আকাশ বুকে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। একরাশ অভিমানে তার মুখ ভারী হয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে রূপা দেখে নয়ন পাশে নেই। বালিশের কাছে একটা চিঠি পড়ে আছে 4 লাইনের। আমি ঢাকা চলে যাচ্ছি, তুমি আজ দিন থেকে কাল চলে যেও। সামনে পরীক্ষা, পড়াই ফাঁকি দিও না। আমার কারণে তোমার রেজাল্ট যদি খারাপ হয়, নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। ভালো থেকো। রূপা চিঠি পড়ে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। পরের দিনের অপেক্ষা না করে সেদিনই মেসেজ চলে যায়।
সব কিছু ভুলে মন দিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু মন বারবার সব স্মৃতিতে আটকে যায়। মাস পার হয়ে যায়, ঘুরে ফিরে আবার সেই তারিখ আসে। গত 1 মাসে নয়নের সাথে রূপার কথা হয়েছে আগের মতোই। নয়ন এমনভাবে কথা বলে যেন ওদের জীবনে বিয়ে নামার ঘটনাটা ঘটেইনি, অথচ রূপা মনে প্রাণে ওর বউ হবার স্বীকৃতিটুকু চায়, পায় না। হতাশ হয়, দুঃখ পায়। ওই প্রসঙ্গে কোনো কথা উঠলেই নয়ন চুপ হয়ে যায়। পরে 2 দিন আর কল করে না, আবার কল করে স্বাভাবিকভাবে কথা বলে। রূপা প্রচণ্ড দ্বিধায় ভুগছে। এদিকে পরীক্ষা চলে এসেছে। সব ভুলে রূপা পড়ায় মন দিতে চায় বারবার, কিন্তু হয় না, কিছুতেই হয় না। সব পরীক্ষা কোনো রকম হলেও ফিজিক্স পরীক্ষা খুবই খারাপ হলো, অথচ ফিজিক্স আর ম্যাথ ওর প্রিয় সাবজেক্ট ছিল। সব সময়ের ফেরে প্রিয় সব কিছুতে তাকে একসাথে ধোঁকা দিচ্ছে। জহুরা আস্তে আস্তে গ্রামের জীবনে অভ্যস্ত হতে শুরু করেছে। জীবনটা হঠাৎই এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, সেখান থেকে পেছনে ফেরার বুদ্ধি নেই। জুরিকে নিয়ে তার বড্ড আশা ছিল। এখন অবশ্য রূপা আর নয়নকে দেখে মনে হয় ওরা যদি ওই গ্রামে থেকে এত ভালো রেজাল্ট করতে পারে তাহলে জুনিও পারবে। তবুও মাঝে মাঝে মনটা ভীষণ ভার লাগে। গ্রামের বাড়িতে অনেক কাজ, শহরে 2 কামরার বাড়িতে যতটুকু কাজ ছিল এখানে এর চেয়ে 10 গুণ বেশি কাজ। সব সে করতে পারেও না। চোখের সামনে লাকি ভাবি দুনিয়ার সব কাজ করছে, আর সে বসে থাকছে। এই ব্যাপারটা ভালো লাগে না। এই কাজ ব্যাপার নিয়ে তার তার উপর মন ক্ষুণ্ণ, এটাও সে বুঝে। কিন্তু সে চেষ্টা করেও গরুকে খাবার দিতে পারে না, দুধ দোয়াতে পারে না, ঘর লিখতে পারে না। অবশ্য কাজের মহিলা আছে, কিন্তু গ্রামের বাড়িতে বুয়া দিয়ে কাজ চলে না। বুয়া একটা কাজ করলে গৃহিণীকে 10টা কাজ করতে হয়। ঝোরা আস্তে আস্তে নিজের খোলস ছাড়ছে, আস্তে আস্তে মাটির সাথে বন্ধন তৈরি করছে। নাসির মিয়া দোকান দিয়েছে গঞ্জে, মোবাইল ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকান। গ্রামের বাজারে এই জিনিসের দোকান ছিল না, বেশ ভালোই চলেছে। তাই কিছুদিন হলো একটা লোক জোগাড় করে ফেলেছে যে ইলেকট্রিক জিনিসপত্র ভালো সারাতে পারে। তার দোকানে তাই সবসময় কাস্টমার থাকছে। আজকাল তার মন ভালো থাকে। রাতে ফেরার সময় বউ বাচ্চার জন্য এটা সেটা কিনে নিয়ে যায়। জহুরার সেটাও খারাপ লাগে। একা থেকে ওদের স্বভাব আলাদা হয়ে গেছে। এ বাড়িতে জুনি ছাড়াও আরও 2টো বাচ্চা আছে। শুধু জুনির জন্য কিছু আনাটা এখন আর শোভনীয় নয়। নাসির মিয়া এখনও সেটা বোঝেনি, তবে জহুরা তাকে সময় নিয়ে ব্যাপারগুলো বোঝাচ্ছে। সম্পর্কে সমীকরণ সময় লাগলেও উন্নতির দিকেই যাচ্ছে। অনেক সময় সংসার টেকানোর জন্য বড় বড় ছাড় দেয়া লাগে, বিশেষ করে মেয়েদের। জহুরাও দিয়েছে। সন্তানের জন্য সংসার ভাঙার সাহস সে পায়নি। মেনে নিয়েছে গ্রামের জীবন, মানিয়ে নিচ্ছে নিজেকে। নিপার শ্বশুরটা হঠাৎ করে মারা গেলেন, অথচ নিপার শাশুড়ি দীর্ঘদিন হলো শয্যাশায়ী। অসুস্থ মানুষটা দিব্যি রয়ে গেল, আর সুস্থ মানুষটা আল্লাহর কাছে চলে গেল। সবই করুণাময় লীলা। আজকাল নিপার দায়িত্ব অনেক বেড়েছে। পুরো সংসার একা হাতে সামলাতে হয়। ইমরান বাবার ব্যবসাগুলোর হাল ধরেছে। অসৎসঙ্গ সে অনেক আগেই ছেড়েছিল। ইদানিং গৃহী হয়ে গেছে বেশি। এর মধ্যে নিপা আবার সন্তান সম্ভবা। বাচ্চাটাও ছোট। আজকাল এত কষ্ট হয় তার। প্রথমবার এত কষ্টের মধ্যে সুমাইয়া ছিল সব দিক সামলে নেবার জন্য। এবার কেউ নেই। শাশুড়ি বিছানায়, স্বামী সকালবেলা বের হয়, রাতের বেলা ফেরে। আজকাল নিপার সুমাইয়ার কথা খুব মনে পড়ে। নিজে নিজে অনুতপ্তও হয়। সুমাইয়া কোথায় আছে সে জানে, তার মোবাইল নাম্বারও জানে। মনটা খুব চায় একবার ফোন দিয়ে কথা বলতে, কিন্তু পারে না। সময়ের সাথে সাথে ওর ওপর জমা কঠিন রাগটা কমে গেছে। তার উপর ইমরান নিজে ওকে বুঝিয়েছে সুমাইয়া আসলে কেন সেদিন ওই কথা বলেছিল। এখন তার কাছে মনে হয় সে অন্যায় করেছে সুমাইয়ার সাথে, অকৃতজ্ঞের মতো কাজ করেছে। রোজ নিপা মনে মনে ঠিক করে আজ ইমরান ফিরলে তাকে বলবে সে সুমাইয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু বলতে পারে না। ভেতরে ভেতরে ভয়ও লাগে, আবার যদি সুমাইয়া তার জীবনে চলে আসে। এই পুরো সংসারটা তার আপন হয়ে গেছে। এখন আর সে কাউকে সংসারে ভাগ দিতে পারবে না কিছুতেই। এদিকে সুমাইয়ের দিনকাল বেশ ভালোই চলছে। নিজের পায়ে দাঁড়িয়ে গেছে সে। পড়াশোনাটা অবশ্য এখনও চলছে, তবে ইদানিং তার জীবনে একজন নতুন মানুষ এসেছে। মানুষটির নাম আমিন। তাদের কলেজের লাইব্রেরিয়ান। বই আনা নেয়া করতে করতেই বন্ধুত্ব গড়ে উঠেছে। 3 মাসের এক মেয়েকে রেখে তার স্ত্রী মারা গিয়েছিল আরও বছর 5 আগে। সেই শিশুটিকে একাই বড় করেছে আমিন। মাঝে মধ্যে সাথে করে কলেজেও আনে। সুমাইয়ার সাথে এই কন্যাটির ভীষণ ভাব। বন্ধুত্ব পর্যন্ত সব ঠিকই ছিল। গতকাল আমিন তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। মাতৃহীন শিশুটাকে একটা মা দিতে চায় সে। সুমাইয়ার অতীত আমিনের অজানা নয়, তবুও সব জেনে শুনে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সুমাইয়া বড্ড দ্বিধায় ভুগছে। আমিন তার খুব ভালো বন্ধু বলা যায়, একমাত্র বন্ধু।
কিন্তু সেই বন্ধুত্বের অন্য নাম যদি সম্পর্কটাকে নষ্ট করে দেয়, সে যদি দেব শিশুটির ভালো মা হতে না পারে, মানসিক টানা পড়ে নিয়ে ভীষণ ছটপট করছে সে। খুব চিন্তা ভাবনা করে সে আমিনের সাথে সরাসরি সব খোলাখুলি আলাপ করবে ঠিক করে। শহরের একটা মাত্র চাইনিজ রেস্টুরেন্টে আজ সে এসেছে আমিনের সাথে দেখা করতে। যার সাথে প্রতিনিয়তই দেখা হয়, তার সাথে আলাদা করে দেখা করতে আসাটা একটা অন্যরকম অনুভূতি। সুখার মাথা ঝিমঝিম করে। এসির মধ্যে বসে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বেশিক্ষণ অপেক্ষা করালাম না তো? না, সমস্যা নেই। তারপর বলো, হঠাৎ ডাকলে যে? কাল কলেজেই তো দেখা হতো। সব কথা কি কলেজ বলা যায়? আমি আবার এসব একটু কম বুঝি। ব্যাপার না, তুমি বলো, খাবার অর্ডার করেছো? না, এখনো করিনি। কি খাবেন? ভাত পাওয়া যাবে? দুপুরেও ভাত খাইনি। আমি আসলে এখানে আজকে প্রথম আসলাম। ভাত না, তবে ভাতের মতো খাবার পাওয়া যাবে। প্রাইড টেস্ট নাম। আমি আগে একবার এসেছিলাম আমার ছাত্রীর জন্মদিনের দাওয়াত খেতে, এখানে এসেছিলাম। আচ্ছা, তাহলে আগে খাবার অর্ডার করো। সুমাইয়ের খাবার অর্ডার করে। ওয়েটার চলে যেতেই আমিন বলে, মুনিয়াকে তো স্কুলে ভর্তি করাতে হবে। তুমি খোঁজ খবর নাও, কোথায় ভর্তি করাবা? আমি খোঁজ খবর নিব। 5 বছর তো আমি সব দায়িত্ব সামলালাম, এবার মেয়ের দায়িত্ব বুঝে নিয়ে আমাকে একটু ছুটি দাও। কতদিন বন্ধুদের সাথে কাঠ খেলি না। আচ্ছা, তাহলে বন্ধুদের সাথে কার্ড খেলার জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছেন? তা বলতে পারো সুমাইয়া। আমি একা সব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছি। আমার একটা সঙ্গী দরকার, আমি আর পারছি না। কিন্তু আমি যদি মুনিয়ার ভালো মা হতে না পারি? তোমাকে তো বদলাতে হবে না, যেমন আছো তেমনই থাকবে। মুনিয়াকে তুমি এখন যেমন ভালোবাসো, তখনও তেমন ভালোবাসবে। এর আগের সংসারটা আমি টেকাতে পারিনি, আমার খুব ভয় হয়। আগের সংসারটা তো আমারও টেকেনি। মুনিয়ার মা তো আমাকে রেখে চলেই গেল, আটকাতে পেরেছি কই? আপনার আর আমার ব্যাপারটা আলাদা। এক ভাবলে এক, আলাদা ভাবলে আলাদা। দেখো সুমাইয়া, আমি তোমাকে জোর করব না, তবে একটা কথা ঠিক, তুমি রাজি না হলে আমি অন্য কাউকে সঙ্গী হিসেবে ভাববো না। পুরো ব্যাপারটাই তোমার ইচ্ছে। চাইলে তুমি এই ক্লান্ত মানুষটার সঙ্গী হতে পারো, না চাইলে হবে না। তবে আমি তোমার বন্ধুই থাকবো সব সময়। আমি যদি না পারি? আমিন সুমাইয়ের হাতটা হঠাৎ করে ধরে বলে, শুধু তুমিই পারবে। সুমাইয়া লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে। তারপর খুব ধীর গতিতে বলে, মুনিয়ার বাবা, আমি মুনিয়ার মা হতে চাই, আর দেরি করতে চাই না। ওয়েটার খাবার দিয়ে টেবিল ভরিয়ে দিয়ে যায়। সুমাইয়া সে খাবার তুলে দেয় আমিনের প্লেটে। আমিন খেয়ে দিয়ে বলে, চাইনিজ ভাতটা তো খেতে খারাপ না। এরপর আবার মুনিয়াকে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? সুমাইয়া হেসে বলে, ঠিক আছে। এদিকে রূপার A+ মিস হয়ে গেল। ফিজিক্সে পেয়েছে A-। রেজাল্ট থেকে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। সারাদিন কিছু খায়নি। আলেয়া বেগমের সাদা সাধিতেও কাজ দেয়নি। সন্ধ্যের দিকে হঠাৎই নয়ন আসে, কোনো খবর না দিয়ে। সেই যে নয়ন গিয়েছিল, এরপর আর একবারও দেখা হয়নি তাদের। রাতের খাবার দাবার শেষে নয়ন ঘরে বসে অপেক্ষা করতে থাকে রূপার জন্য। রূপা আসে না। শেষমেশ বের হয়ে দেখে লিচু গাছের নিচে বসে আছে সে। নয়ন কোনো কথা না বলে হাত ধরে ঘরে নিয়ে আসে তাকে। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। আমার এখানে আনলা কেন? আমার বউরে আমি আনছি, তোর সমস্যা কি? তুই করে বলবা না, বউ মানে? আমাদের বিয়ে তো তুমি স্বীকারই করো না। নয়ন জড়িয়ে ধরে রূপাকে, ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে চুমু দিয়ে ওর সব অভিযোগ বন্ধ করে দেয়। রূপা কিছুক্ষণ নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও একটা সময় আত্মসমর্পণ করে। ওর চোখ গড়িয়ে জল পড়ছে। সে জল স্পর্শ করছে নয়নকে। নয়ন চোখের জল মুছিয়ে দিয়ে বলে, তোকে আমি পাগলের মতো ভালোবাসি রূপা। তোকে ছাড়া জীবনে কাউকে আমি চিন্তাও করতে পারি না। ভেবেছিলাম চাকরি পেয়েই তোকে ঘরের বউ করে ফেলবো, কিন্তু মাথায় বন্দুক ঠেকিয়ে ওরা যা আমাদের সাথে করেছে, ওটা আমার কাছে দুঃস্বপ্ন। রূপা, আমি ছোট্ট একটা চাকরি পেয়েছি, একটা 1 কামরার বাসাও ভাড়া করে ফেলেছি। এবার মাকে বলে তোকে ঢাকায় নিয়ে যাব। এই পরীক্ষায় A+ পাসনি ব্যাপার না, তবে ভালো কোথাও চান্স তোকে পেতেই হবে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। রূপা নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর বলে, তুই করে বললে তোমার কপালেও দুঃখ আছে। দুটো শরীর প্রথমবারের মতো একে অন্যের গভীরে মিশে যায়।
মান অভিমানের শেষ হয় দীর্ঘ চুম্বনের নোনা স্বাদে। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।